তাহলে আমরা স্টার্ট করব। জি স্যার। শেয়ারিং আছে, শেয়ারিং থাকলে শেয়ারিং করে নেন। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ল অফ কন্ট্রাক্ট। দ্য ল অফ কন্ট্রাক্ট, আমরা জানি বিজনেস করতে গেলে কন্ট্রাক্ট ছাড়া বিজনেস হয় না। আপনি যেখানে যে কোনো বিজনেসই করেন, যে কোনো ভাবেই থাকেন না কেন, আপনার কন্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, সেই কন্ট্রাক্ট গুলো কিভাবে হবে, সেই কন্ট্রাক্ট আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমি কন্ট্রাক্ট যখন এড করব, তখন প্রথমে আমরা দেখবো ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ডেফিনিশন কি? কন্ট্রাক্ট, আমরা জানি কন্ট্রাক্ট কি। কন্ট্রাক্ট হলো একজনের সাথে একজনের, অথবা কোনো অর্গানাইজেশনের সাথে অর্গানাইজেশনের, অথবা অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল কোনো একটা এগ্রিমেন্ট। ঠিক আছে, সেই এগ্রিমেন্টটা কি হতে হবে? কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট হুইচ দ্য ল উইল রিকগনাইজ। আপনি এগ্রিমেন্ট করলেন, কিন্তু সেটা ল যদি রিকগনাইজ না করে, তাহলে এটা কন্ট্রাক্ট হবে না। তাহলে the law of contract is therefore concerned mainly with providing a framework within which business can operate. Contract, law of contract হচ্ছে তাহলে concerned mainly with providing a framework, এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়, within which business can operate. এখন আমরা যদি কন্ট্রাক্ট অ্যাক্ট আমরা যেটা পড়বো, সেটা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, যেটা এখনো বলবৎ আছে আমাদের দেশে। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আপনারা সবাই এই কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এটা আপনি কালেক্ট করবেন এবং ওই ফুলটাই গুরুত্ব করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই কন্ট্রাক্ট 1872 তে সেকশন 2 এসে কি বলছে? কন্ট্রাক্ট এনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট। আপনার কন্ট্রাক্ট হওয়ার জন্য প্রথমে একটা এগ্রিমেন্ট হতে হবে, এবং সেই এগ্রিমেন্টটা যদি ল এর মাধ্যমে এনফোর্সিবল হয়, দেন ইট ইজ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট, তাহলে আমরা যদি এরকম করে আমরা ইকুয়েশন আকারে যদি আমরা এটা মানে করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রাক্ট সমান কি কি হতে পারে? কন্ট্রাক্ট ইকুয়াল এগ্রিমেন্ট প্লাস হচ্ছে এনফোর্সিবল বাই ল। তাহলে কন্ট্রাক্টের আমরা ডেফিনিশন কি পাইলাম? এন এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট। এবং আপনারা জেনে থাকবেন সেকশন 2H এ কন্ট্রাক্টের ডেফিনিশনটা বলা আছে। আপনারা আরেকটা জিনিস আপনাদের মানে জানার জ্ঞাতার্থে বলতেছি যে আপনার সাধারণত যে কোনো অ্যাক্টের ডেফিনিশনটা থাকে সেকশন 2 তে। প্রথম সেকশন 1 থাকে এটা টাইটেল, দেন সেকেন্ড সেকশন 2 তে থাকে ডেফিনিশন। ঠিক সেম ওয়েতে কন্ট্রাক্টের যে ডেফিনিশন প্লাস আদার যত ডেফিনিশন পাবেন, সেটা সেকশন 2 তে পাবেন। ঠিক আছে, এখন সেকশন 2H এ পাবো আমরা হচ্ছে কন্ট্রাক্টের ডেফিনিশন। তারপর একটু আগে আমরা যেটা বললাম, কন্ট্রাক্ট সমান ইকুয়াল এগ্রিমেন্ট প্লাস হচ্ছে এনফোর্সিবল বাই ল। তাহলে আমার জানা দরকার এগ্রিমেন্ট কি, সেটাও আমাদের কন্ট্রাক্ট একটা ডেফিনিশন দেওয়া আছে সেকশন 2E তে। According to section 2E of the Contract Act 1872, every promise and every set of promises forming consideration for each other, ঠিক আছে, আপনি প্রমিস করবে, হ্যাঁ, সেই প্রমিসের কি হবে? কনসিডারেশন থাকবে। কনসিডারেশন যদি না থাকে, তাহলে কিন্তু আবার এগ্রিমেন্ট হয় না। ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার ইজ এন এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট ইকুয়াল আমরা পাচ্ছি অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। এগ্রিমেন্ট ইকুয়াল অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। এখন যদি আমি আরেকটু ব্যাকে যদি আমি যাই, তাহলে কন্ট্রাক্ট ইকুয়াল কি হবে? কন্ট্রাক্ট হবে অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন প্লাস এনফোর্সিবল বাই ল। ঠিক আছে, from the above equation we say that all contracts are agreement but all agreements are not contract. ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার অনেক সময় কোশ্চেন এই লাইনটা ওই আপনার উদ্ধৃতি করে দিয়ে দেয় যে
Are you agree? All contracts are agreement, but all agreements are not contract. Justify your argument. ঠিক আছে, এটা এরকম কোশ্চেন আসতে পারে। এখন কন্ট্রাক্টের বিভিন্ন লেখক বিভিন্ন রকম কিছু ডেফিনিশন দিতে, অ্যাকর্ডিং টু স্যার উইলিয়াম অ্যানসন। উনি কন্ট্রাক্টের ডেফিনিশন দিচ্ছে, ল অফ কন্ট্রাক্ট ইজ ইন্টেন্ডেড টু এনশিওর দ্যাট what a man has to expect shall come to pass and that what has been promised to him shall be performed. আপনারা এইরকম ডেফিনিশন, কঠিন কঠিন ডেফিনিশন না পারলেও সমস্যা নেই, আপনার আপনার মতো দিবেন, কিন্তু শুধু অ্যাক্টের কন্ট্রাক্টের যে ডেফিনিশন সেটা অবশ্যই দিবেন। Contract Act 1872 governs the law of contract in Bangladesh. The act came into force in Bengal on 1st September 1872. মানে আমাদের বাংলাদেশে অথবা বেঙ্গলের এরিয়াতে প্রথম এটা 1972 সালে 1 সেপ্টেম্বর 1 তারিখ এটা ইফেক্ট হয়। দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অফ 1872 ইজ দ্য ফাউন্ডেশন অফ ল অফ কন্ট্রাক্ট। অর্থাৎ আমাদের দেশে যেই ল অফ কন্ট্রাক্টের যেটা মানে এখনো ইউজ হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অফ 1872, যেটা কি করা হয়েছে, ইন্ট্রোডিউস বাই ব্রিটিশ ল। হ্যাঁ, তখন ব্রিটিশ লর পর থেকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট ইন্ডিয়াতে প্রযোজ্য আছে, আর সেই ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা এখন পর্যন্ত অ্যাডাপ্টেড ইন বাংলাদেশ উইথাউট চেঞ্জ। এখন আমাদের তাহলে আমরা একটু আগে আমরা ডেফিনিশনটা দেখলাম, কন্ট্রাক্টের ডেফিনিশন কি কি পাইলাম, অফার, অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, তারপর কনসিডারেশন, এনফোর্সেবল বাই ল। এই ক্ষেত্রে এখানে তাহলে আসতেছে এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টগুলো কি কি, ঠিক আছে। এখন আমরা এটা দেখবো, আপনারা অনেকেই হয়তো বা কন্ট্রাক্ট ল পড়ছেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা অনেকেই হয়তো পড়ছেন ল অথবা অন্যান্য সাবজেক্ট, মানে যারা এই মানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে তাদের অনেকেই কন্ট্রাক্ট হয়তো পড়ছেন, আপনারা সেখান থেকে আমরা ওইগুলো দেখতে পারেন। A contract is a legally enforceable agreement. A simple contract is one which does not require the agreement to be in any particular form. বলতেছে আপনার কন্ট্রাক্ট হচ্ছে একটা সাধারণত যে সিম্পল যে কন্ট্রাক্ট, সেটা নট রিকোয়ার দ্য এগ্রিমেন্ট টু বি ইন এনি পার্টিকুলার ফর্ম। কন্ট্রাক্ট এইরকম হতে হবে, ওইভাবে হতে হবে, এরকম কোনো পার্টিকুলার ফর্ম নেই সিম্পল কন্ট্রাক্টে। ইট ফলোজ দ্যাট দ্য কন্ট্রাক্ট মে বি ইন্টায়ারলি ওরাল। কন্ট্রাক্ট সম্পূর্ণভাবে ওরালও হতে পারে, ইট মে বি ইন রাইটিং অর ইট মে বি ইভেন বি ইমপ্লাইড ফ্রম দ্য কন্ডাক্ট অফ দ্য পার্টি। আপনারা কেউ যদি কথা নাও শুনতে পারেন, আপনার স্লাইডগুলো দেখেন, স্লাইড তো দেখতে পাচ্ছেন। সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যায় স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনাদের দেখতেও পাচ্ছি স্যার, কথাও শুনতেছি স্যার। রাইট, থ্যাংক ইউ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা যেটা বলতেছিলাম যে a contract is a legally enforceable agreement. A simple contract is one which does not require the agreement to be in any particular form. It follows that the contract may be entirely oral. আপনার ফুললি আপনার যদি ভার্বাল হয় সেটাও কি হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে। It may be in writing or it may be even be implied from the conduct of the party. অথবা পার্টির যে কার্যবিধি অথবা তাদের কন্ডাক্টের মাধ্যমেও সেটা কন্ট্রাক্টে পরিণত হতে পারে। কন্ট্রাক্টে রিটেন হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইনফ্যাক্ট দ্য ভাস্ট মেজরিটি অফ সিম্পল কন্ট্রাক্ট আর ইন্টারলি ওরাল। অর্থাৎ বলা হচ্ছে মানে পৃথিবীতে যত মানে ম্যাক্সিমাম কন্ট্রাক্টই হয় ওরাল। ঠিক আছে, আমি আপনার সাথে একটা কথা বললাম যে আমি কালকে ক্লাসটা নিব, এই যে একটা বললাম সেটাই কি হলো, মানে ওরা কন্ট্রাক্ট হয়ে গেল। এটার জন্য আবার যদি আমি বলি না, আমি বলি নাই বা আমি লিখিত দেই নাই, সেটা হবে না। আপনার মেজরিটি কন্ট্রাক্টই হচ্ছে ওরাল। An agreement becomes enforceable by law when it fulfills certain conditions. Those conditions are the essential elements of a valid simple contract, which are as follows. মানে আমাদের সিম্পল কন্ট্রাক্টের যে মানে যেগুলো এসেনশিয়াল এলিমেন্ট সেগুলো আমরা নিচে আলোচনা করতেছি। এগ্রিমেন্ট, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এগ্রিমেন্ট। আপনি কন্ট্রাক্ট হতে হলে এগ্রিমেন্ট, একটু আগে আমরা যেটা বলছি, মানে আমাদের ওই ইকুয়েশনেই কিন্তু যদি আমরা জানি তাহলে আমরা চারটা মানে এসেনশিয়াল এলিমেন্ট বলে দিতে পারি এখানে।
agreement. The parties must be in agreement. Whether they are in agreement is usually determined by the presence of an offer or by one party which has been accepted by the other party or party. দেন হচ্ছে তাহলে এগ্রিমেন্ট, প্রথম কন্ট্রাক্ট হতে হলে এগ্রিমেন্ট হতে হবে। দেন হচ্ছে lawful consideration, an agreement to do something for nothing is usually not enforceable by law। ঠিক আছে, এগ্রিমেন্ট টু ডু সামথিং ফর নাথিং ইজ ইউজুয়ালি নট এনফোর্সেবল ল। আপনি এগ্রিমেন্ট করলেন বা কোনো একটা ইয়ে করলেন, আপনি কিছুই দিবেন না, বিনিময়ে আপনি শুধু নিবেন, সেটা সাধারণত কি হয় না, অ্যাকসেপ্টেবল না। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, আপনার উদ্দেশ্যটা থাকতে হবে আপনি কোনো বৈধ কোনো মানে কোনো কিছু স্থাপনের জন্য আপনি কন্ট্রাক্ট করতেছেন। হ্যাঁ, আপনি ইন্টেনশনটি যদি খারাপ উদ্দেশ্য হয়ে থাকে কিন্তু সেটা লফুল কনসিডারেশন আছে, এগ্রিমেন্ট হয়েছে, তাহলে সেটা কন্ট্রাক্ট হবে না। তাহলে কন্ডিশন হলো ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, আপনার লিগ্যাল রিলেশন করার ইন্টেনশন নিয়ে আপনি কন্ট্রাক্ট করতে হবে। দেয়ার মাস্ট বি অ্যান ইন্টেনশন অ্যামং দ্য পার্টিজ, অর্থাৎ যত পার্টির ভিতরে কন্ট্রাক্ট হবে সবার ভিতরে ইন্টেনশনটা দ্যাট দ্য এগ্রিমেন্ট শ্যাল রেজাল্ট ইন অর ক্রিয়েট লিগ্যাল রিলেশন, তাদের ভিতরে লিগ্যাল রিলেশন যেন হয়। ফ্রি কনসেন্ট, আপনার যে কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্টটা অবশ্যই ফ্রি কনসেন্ট হতে হবে। The parties must have freely entered into their agreement. There is absence of free consent if the agreement is induced। বলছেন আপনার অবশ্যই ফ্রি কনসেন্টের কন্ট্রাক্ট হতে হবে। যদি ফ্রি কনসেন্ট না হয়, যারা কন্ট্রাক্ট করছে তাদেরকে জোর করে করা হয় অথবা কোনো বাধ্যবাধকতা করে করা হচ্ছে, হ্যাঁ, অথবা তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে করা হচ্ছেন, তাহলে এটা হবে না। There is absence of free consent. Free consent absent হলো কখন? If the agreement is induced by, যদি কোনো এগ্রিমেন্ট এমনভাবে করা হয়, কোয়ারশন, জোর করে কখনো করা হয়, অথবা আনডিউ ইনফ্লুয়েন্স, তাকে আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়েছে, মিসরিপ্রেজেন্টেশন, তাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, ফ্রড, মিস্টেক, ফ্রড করা হয়েছে তার সাথে, অথবা সেখানে ভুল কোনো বশত কোনো কিছু করা হয়, তাহলে সেগুলা ফ্রি কনসেন্ট হয় না। তাহলে হচ্ছে আমার আপনাকে কোশ্চেন আসতে পারে যে ফ্রি কনসেন্ট কখন ব্যর্থ হবে? ফ্রি কনসেন্ট কখন ব্যর্থ হবে? কোয়ারশন যদি করা হয়, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড, মিস্টেক। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 11 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট 1972, এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, সকল লোকই কি করতে পারবে? কন্ট্রাক্ট করার জন্য সে কম্পিটেন্ট। হু ইজ অফ দ্য এজ অফ মেজরিটি, যার এজ মেজরিটি হবে অ্যাকর্ডিং টু দ্য ল, and who is of sound mind, যে সাউন্ড মাইন্ড হবে and is not disqualified for contracting by any law। ঠিক আছে, ক্যাপাসিটি অফ দ্য কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝবো? তাহলে ক্যাপাসিটি অফ দ্য কন্ট্রাক্ট বলতে আমরা বুঝছি যে সেটা আইন অনুযায়ী সে প্রথমে হচ্ছে তার বয়সে সে মেজরিটি হতে হবে, মাইনর হওয়া যাবে না। সে সাউন্ড মাইন্ডের হতে হবে, সে লোনাটি অথবা সে মানে অন্য কোনো অবস্থায় সেটা হওয়া যাবে না। ইজ অফ সাউন্ড মাইন্ড and is not disqualified from contracting by any law, সে কোনো কন্ট্রাক্ট করার জন্য ডিসকোয়ালিফাই কোনো কিছু সেটা হওয়া যাবে না। ঠিক আছে, এই হলো ক্যাপাসিটি অফ দ্য কন্ট্রাক্ট। দেন লিগ্যালিটি, the object should not be illegal or immoral or opposed to public policy, সেটা পাবলিক পলিসিতে ইলিগেল হওয়া যাবে না, অপোজিট হবে না, ইমোরাল হওয়া যাবে না। এলো, তাহলে আমরা পাইলাম এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট হচ্ছে এগ্রিমেন্ট, লফুল কনসিডারেশন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস, ফ্রি কনসেন্ট, ক্যাপাসিটি কন্ট্রাক্ট, লিগ্যালিটি। ঠিক আছে, এলো আমরা এসেনশিয়াল এলিমেন্টস পাইলাম কি কি? এগ্রিমেন্ট হতে হবে, লফুল কনসিডারেশন হতে হবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস হতে হবে, তারপর ফ্রি কনসেন্ট হতে হবে, ক্যাপাসিটি কন্ট্রাক্ট হতে হবে, লিগ্যালিটি হতে হবে। এই ছিল মানে এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য কন্ট্রাক্ট। ফর্ম অফ কন্ট্রাক্ট, তাহলে আমরা পরবর্তী যাচ্ছি ফর্ম অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কি? দেয়ার ইজ এ কমন মিসকনসেপশন দ্যাট সিম্পল কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং। আমাদের দেশে সাধারণত আমরা বলি যে কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হতে হবে? অবশ্যই রাইটিং হতে হবে। ইনফ্যাক্ট মোস্ট কন্ট্রাক্ট আর মেড ভার্বালি, যদিও সব মানে নর্মালি হচ্ছে কি ম্যাক্সিমাম কন্ট্রাক্ট হচ্ছে ভার্বালি। সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং অর দেয়ার উইল বি ভয়েড। হ্যাঁ, কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো রাইটিং,
লিখিত থাকে or they will be void, কিন্তু সেগুলো void হতে পারে। Those include bill of exchange, check and promissory notes, etc. Contract of guarantee need not be in writing. Guarantee ক্ষেত্রে বলা হচ্ছে need not be in writing, but they are the enforceable in the court unless there are written evidence of the essential terms and they are signed by or on behalf of the guarantor. তাহলে আমরা ফর্ম অফ কন্ট্রাক্টে আমরা পাইলাম যে কন্ট্রাক্ট কি হতে পারে, যে সিম্পল কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং। সাধারণত যে এই আমরা বলি যে কন্ট্রাক্ট রিটেন হয় সেটা না, মানে এটা রিটেন ছাড়া হতে পারে, কিন্তু মোস্ট কন্ট্রাক্ট আর মেড ভার্বালি। সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং or they will be void। যেমন হচ্ছে কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো অবশ্যই রাইটিং করতে হয়, যেমন বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, এগুলো যদি আপনি আবার রিটেন রাইটিং না হয় তাহলে এগুলো কন্ট্রাক্ট হয় না। Contract of guarantee need not be in writing, but they are the unenforceable in the court unless there is a written evidence of the essential terms and they are signed by behalf of the guarantor. Transactions where a deed is required, কোন ক্ষেত্রে আপনার deed প্রয়োজন। Some transactions must be made by a formal document known as a deed. কিছু ট্রানজেকশন আছে যেগুলা ফর্মাল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে ডিড বলা হয়। ইট মাস্ট বি সাইন, ডিড অবশ্যই কি হতে হবে, সাইন হতে হবে, অ্যাটাস্টেড বাই দ্য উইটনেস হু আর অলসো সাইন। হ্যাঁ, এবং সাক্ষী সামনে আপনার সেটা সাইন করতে হবে অ্যান্ড ডেলিভার, সেগুলা মানে আপনার হস্তান্তর করতে হবে। এগ্রিমেন্ট, agreement is usually shown by the unconditional acceptance of an offer from offer. Agreement is usually shown by the unconditional acceptance of a firm offer. এগ্রিমেন্টটা হয় এরকম, আপনার এখানে কন্ডিশন দেওয়া যাবে না, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। আপনি একটা অফার করলেন, সেটা যদি অ্যাকসেপ্ট করেন কন্ডিশন ছাড়া আনকন্ডিশনাল, তখন তাকে বলা হবে এগ্রিমেন্ট। ইট মার্কস দ্য কনক্লুশন অফ নেগোসিয়েশন, এটা নেগোসিয়েশন মাধ্যমে হতে পারে, and thereafter any withdrawal will constitute a breach of contract. যদি কোনো উইথড্রল হয় তখন এটা কন্ট্রাক্ট ব্রিচ করা হবে। তাহলে আমাদের এখানে দেখেন আমরা যে মানে এসেনশিয়াল জিনিসগুলো বলছি, তার মধ্যে প্রথম হচ্ছে অফার। অফার হতে হবে দিস ইজ এ স্টেটমেন্ট অফ দ্য ফর্ম টার্মস on which the offeror মানে হচ্ছে the person making the offer, যিনি অফার মেক করবেন তো দিবেন তিনি হচ্ছে অফারর, he is willing to be bound and if the offer is accepted as it stands, agreement is made. An offer may be made to a particular person, to a class of person, or to the world at large. Only the person or a member of the class of persons to whom the offer is made may accept it. তাহলে হচ্ছে দিস ইজ এ স্টেটমেন্ট, অফার হচ্ছে একটা মানে যেকোনো একটা স্টেটমেন্ট, the terms on which the offeror is willing to be bound and if the offer is accepted as it stands, agreement is made. যদি এই অফারটা যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে এগ্রিমেন্ট তৈরি হবে। an offer is made to a particular person, অফার দেওয়া হবে একটা পার্টিকুলার পার্সনের উপর, ক্লাস অফ পার্সনের উপর, অর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, অথবা আপনার বিশ্বের অনেক মানে বৃহৎ অংশেও আপনি অফার হতে পারে। অফার হবে কোনো পার্টিকুলার পার্সনের প্রতি অফার হতে পারে, কোনো ক্লাস অফ পার্সনের উপর অফার হতে পারে, অথবা ওয়ার্ল্ড অ্যাট লার্জ হতে পারে। Only the person or a member of the class of persons to whom the offer is made may accept it. আপনি যদি এই যে পার্সন অফ মেম্বার অফ দ্য ক্লাস অফ পার্সন অথবা আপনি লার্জে যখন দিবেন, দি অফার ইজ মেড মে অ্যাকসেপ্ট ইট, এটা অ্যাকসেপ্ট হতে পারে। অফার্স মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম দ্য আদার অ্যাকশন হুইচ মে অ্যাপিয়ার টু বি সিমিলার। অফার কি হবে, অন্য অন্য যে আদার যে অ্যাকশন সেগুলোর থেকে সিমিলার হতে পারে। ফার্স্ট অ্যান ইনভাইটেশন টু ক্রিয়েট, যেমন হচ্ছে an invitation to create or to make an offer is an indication that a person is willing to enter into or continue negotiation but is not yet willing to be bound by the terms of mention. দেখেন যেমন প্রথমত একটা ইনভাইট করা হয়, an invitation to create,
want to make an offer is an indication that a person is willing to enter into or continue negotiation. একজন লোক সে নেগোশিয়েশন করতে চাচ্ছে অথবা এরকম করে সে প্রথম ইনভাইটেশন হয়, বাট ইজ নট yet willing to bound by the terms mentioned. এই যে টার্মস যেগুলো সেগুলো সে এখন বাউন্ড না। সেকেন্ড হচ্ছে ক্লেম মেড অ্যাবাউট গুডস অর সার্ভিসেস which no one would take too seriously. A claim made about goods or services which no one would take too seriously. For example, that a particular washing powder washes whitehead is not a firm offer. ঠিক আছে, একজন ক্লেম করলো অ্যাবাউট গুডস অর সার্ভিসের ক্ষেত্রে which no one would take too seriously, যেগুলো সে খুব সিরিয়াসলি নেয় না। যেমন হচ্ছে কেউ ক্লেম করলো যে ওয়াশিং পাউডার যে আপনার বলছে যে সাদা হবে, ফার্ম অফার, সে একেবারে এটা মানে 100% সাদা হবে এটা তার কোনো অফার না, এটার জন্য আসলে ক্লেম করা যাবে না। That a declaration of intention, not an offer, intended to form on the basis of contract. ঠিক আছে, declaration of intention, not an offer intended to form the basis of contract. A statement that an auction sale will be held is not auctionable if a person travels to the place of sale only to find the auction has been cancelled. Auction যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তার ক্ষেত্রে যে অফারটা দিবে সেটা হয় না। এবার আপনি দেখবেন আসলে এই অফারগুলা হ্যাঁ আপনার পার্টিসিপেট করতে পারেন যে এখন পর্যন্ত আমরা যে বললাম এগুলোর ভিতরে কোনো মানে ঠিক আছে কিনা। স্যার দুই একটা জায়গায় একটু মানে আমি ঠিক আমি চাই না কিভাবে এক্সপ্রেস করা উচিত। স্যার একটা বিষয় বলছিলেন যে ওরাল কন্ট্রাক্টের কথা, ওরাল কন্ট্রাক্ট কি এটা লিগালি মানে এটা কোনো লিগ্যাল অ্যাকসেপ্টেন্স আছে কিনা? ওরাল কন্ট্রাক্ট কিন্তু এখানে লিগ্যাল অ্যাকসেপ্টেন্স ধরে নেওয়া হচ্ছে আপনার ওরাল যেগুলো হয় সেগুলোও কন্ট্রাক্ট, কিন্তু সেটার ভিতরে যখন আপনি লিগ্যাল অ্যাকসেপ্টেন্স আছে কিন্তু সেটা যখন আপনার মানে এনফোর্সিবল লতে যখন এটা পানিশমেন্ট অথবা কোনো আপনার ইয়েতে হয় সেই ক্ষেত্রেও হবে না, সেই ক্ষেত্রে অবশ্যই এটা রিটেন হতে হবে, সাইন হতে হবে। হ্যালো জি স্যার। হ্যাঁ ক্লিয়ার, আপনি এটা একটা কন্ট্রাক্ট কিন্তু কন্ট্রাক্ট কিন্তু এটা ইয়ে করা যাবে না, মানে আপনার লিগালি যে যদি আপনার আইনের মাধ্যমে যখন যাবেন আপনার এর বিরুদ্ধে যখন আপনার কোনো ফাইল ফিট করা হবে সে দেখে ডিসিশন জাজমেন্ট হয়তো আসবে না, এরকম হইতে পারে। কিন্তু কন্ট্রাক্টের একটা বেসিক মানে বেসিক যেটা ইয়ে ছিল সংজ্ঞা ছিল, ডেফিনিশনই তো বলতেছে যে লফুলি যদি ওটা ইয়ে না করা যায় সেটা কন্ট্রাক্ট না, সেটা এগ্রিমেন্ট হতে পারে। লফুল কনসিডারেশন এটা তো লফুলি, কিন্তু আপনি যদি কেউ যদি অস্বীকার করেন, আমি বলছি যে তারপরে আমি বলি যে না আমি করি নাই, সেটা তো মিথ্যা কথা হচ্ছে। সেটাই তো, এটা তো কোনো লিগ্যাল অ্যাকসেপ্টেন্স নাই আছে। যে আপনি নরমালি লিগ্যাল অ্যাকসেপ্টেন্স বলছে এটা হচ্ছে আপনার ট্রু সেন্সে, আপনি তো বলছেন মানে আপনি বলবেনই হ্যাঁ আমি এটা বলছি, তাহলে আপনি যদি স্বীকার করেন তাহলে তো এটার বিরুদ্ধে শাস্তি হবে বা এটার জন্য অ্যাকশন হবে। এখন আপনি বলেন না আমি করি নাই, সেজন্য কি সেটা এগ্রিমেন্ট হতে পারে না, মানে ভার্বাল যেটা ভার্বাল ওইটা এগ্রিমেন্ট হবে। যদি একটা রিটেন না হয় ভার্বালি ওরালি হয় কোনো কিছু এগ্রিমেন্ট, যে আমি একজন অফার করলো আরেকজন অ্যাকসেপ্ট করলো, সেক্ষেত্রে সেটা ওরাল অ্যাকসেপ্টেন্স বা একটা এগ্রিমেন্ট, ওরাল এগ্রিমেন্ট, সেটা কি কন্ট্রাক্ট আসলে হতে পারে? হ্যাঁ যেহেতু লিগ্যাল ইন্টেনশন লিগ্যাল, সেহেতু এটা কন্ট্রাক্ট হবে। কিন্তু কন্ট্রাক্টের একটা মূল ইয়ে তো হচ্ছে যে এনফোর্সেবল বাই ল, এনফোর্সেবল বাই ল যদি না হয় তাহলে সেটা সে স্বীকার করুক অস্বীকার করুক, বিষয়টা হচ্ছে যে সে স্বীকার করুক অস্বীকার করুক, যদি সেটা লফুলি এনফোর্স না করা যায় সেটা কি আসলে কন্ট্রাক্ট হবে কিনা? সেটার জন্য আবার আমরা ওখানে চলে গেছি, কিন্তু ফর্ম কন্ট্রাক্ট বিভিন্ন রকম। সেজন্য স্যার আপনার ওই স্লাইড 11টাতে আমি একটু মিস করেছি বোধহয় কোনো একটা শেষের লাইনটা। এখানে বলা হয় প্রথমে বলছে যে মানে সিম্পল contract of guarantee need to be in writing but there are unenforceable in the court of unless there is a definitely আমি যতক্ষণ এটা contract of guarantee বলতেছে, আচ্ছা পারচেজ কন্ট্রাক্টের কথা বলতেছে, কিন্তু সেটাও তো অনেক সময় রিটেন থাকে না স্যার? হ্যাঁ রিটেন থাকে নরমালি তো, মানে আপনার যেগুলাই আমরা আমাদের সেফ সাইডের জন্য
হ্যাঁ সেকশন সবগুলোই আপনার যেগুলা আপনার এনফোর্সিবল লতে করতে হবে, কোর্টে যাইতে হবে, সেগুলো সবগুলোই রিটার্ন করে নেয়। কিন্তু সেটা মানে কিন্তু কমন কথা বলতেছে যে আপনি কমন সিম্পল কন্ট্রাক্ট রাইটিং এ না হলেও হবে, সেটা বলতে। কথাটা ঠিক কন্ট্রাডিক্ট করছে মনে হচ্ছে স্যার, সেজন্য জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা কি ওই যে এই জন্যই তো আমরা প্রথমেই বলছি কমন মিসকনসেপশন, আমরা তো সাধারণত আমরা সবাই জানি হ্যাঁ কন্ট্রাক্ট মানে আপনার রাইটিং হতে হবে, মানে এনফোর্সেবল বাই ল হতে হবে, যে বিষয়টা এনফোর্সেবল বাই ল না সেটা কন্ট্রাক্ট হবে না, কন্ট্রাক্ট হবে না। কিন্তু সেটা একটা এগ্রিমেন্ট হতে পারে। আপনি ওরাল বারবারই হলেও সেটা এনফোর্সেবল বাই ল, যদি ইন্টারন্যাশনাল লিগ্যাল ইন্টারভেনশন থাকে তাহলে তো এটা এখন আপনি যদি বলেন যে না আপনি এটা করছেন, আপনি বললে আমি বললাম করি নাই, সেক্ষেত্রে তো করি নাই তো মানে প্রযোজ্য হবে। ঠিক আছে, এই জন্য এটা আপনি যেটা বলছেন কোর্টে যা আপনি এটা করতে পারবেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। কন্ট্রাডিক্ট করছে। আরেকটা পোরশন ছিল স্যার আমার এখানে, যে পসিবিলিটি টু পারফর্ম। আমি যদি আপনার এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে যে 6টা এসেনশিয়াল এলিমেন্টস বলেছেন স্যার, ওখানে পসিবিলিটি অফ পারফরম্যান্স এর কথাটাও ছিল না। ধরেন আমার এগ্রিমেন্ট আছে, আমি প্রত্যেকটা আমার এই এগ্রিমেন্ট আছে, লফুল কনসিডারেশন আছে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন আছে, ফ্রি কনসেন্ট আছে, আরো দুইটা কি ছিল, ক্যাপাসিটি অফ দ্য কন্ট্রাক্ট আছে, মানে যে কন্ট্রাক্ট এভরি পারসন কম্পিটেড হু মানে ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট মানে কি, পারসনের ক্যাপাসিটি অফ দ্য পার্টিজ, মানে পার্টিজ এরও ক্যাপাসিটি আছে, অবজেক্টিভটাও লিগ্যাল আছে। কিন্তু সবকিছু অবজেক্টিভ লিগ্যাল, পার্টিজদেরও ক্যাপাসিটি আছে, লফুল কনসিডারেশন আছে, কিন্তু দেখা গেল যে এটা পারফরম্যান্সের অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে তো কন্ট্রাক্ট হবে না স্যার। সেই জন্যই তো পারফরম্যান্সটা আপনি যেটা বলছেন সেটা এখানে স্যার এসেনশিয়াল এলিমেন্টস এটা একটা ক্যাপাসিটি অফ কন্ট্রাক্টেই এটা ঢুকে যাবে, ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট এটা বলছে ইজ নট ডিসকোয়ালিফাইং। ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট মানে স্যার এখানে পার্সনদেরকে বোঝাইছে স্যার। ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট মানে পার্টিজদের, যে কোনো মাইনর হতে পারবে না, অথবা যার সে ইনক্যাপাসিটেড, মানে মেন্টালি সে স্টেবল না, এরকম লোক করতে পারবে না। আপনার যদি করার যদি পারফরম্যান্স আপনার যদি এক্সিবিট করার ক্ষমতা না থাকে, সেটাও কিন্তু ক্যাপাসিটির ভিতরেই পড়ে। এটা পার্সনের, আমি একটা উদাহরণ দিই স্যার, আমি উদাহরণ দিই ক্যাপাসিটি অফ পার্টিজ না। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ যদি দিই, ধরেন কোনো কারণে গভর্নমেন্টই এটা ব্যান করে দিছে যে এটা করা যাবে না, তখন তার ওই কন্ট্রাক্টের থাকে না। সেজন্য ভ্যালিড একটা কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যেও কি পসিবিলিটি অফ পারফরম্যান্স থাকা উচিত না, এবং রিটেন একটা রেজিস্ট্রেশন ফর্মালিটিস থাকা উচিত না। কিন্তু এটা অ্যাকর্ডিং কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে এই পয়েন্টগুলো বলা আছে। ঠিক আছে, আপনি এইগুলা কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী এখন আপনার ক্যাপাসিটি অফ পারফরম্যান্স মানে পসিবিলিটি অফ পারফরম্যান্স, এখন যদি পরে পারফরম্যান্স ঠিকমতো করতে না পারে তখন তো ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে, তখন তো ল এনফোর্স করবে। না যখন পারফরম্যান্স এক পার্টি করতে পারবে না তখন তারা এনফোর্স ল করবে, তাই না? আপনার কথা বুঝি না, আরেকবার বলেন। আমার মনে হয় আপনি যেটা বলছেন যে এক পার্টি পারফরম্যান্স ঠিকমতো করতে পারলো না, সেটাই তো? না না না, আপনি বুঝেন নাই স্যার, বুঝতে পেরেছেন। ঠিক আছে, যেটা আপনি লিগ্যালি যে বলছেন সেটা যেমন গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, সেটা কিন্তু এখানে বলা আছে। না না স্যার, এটা তো অবজেক্টিভ অফ লিগ্যাল, মানে লিগ্যাল অবজেক্টিভ, যে আমি চুরি করব না, ডাকাতি করব না, আমি ভালো কাজ করব, বিজনেস করব, এটা হচ্ছে লিগ্যালিটি। যে আমি চুরি ডাকাতি কোন এগ্রিমেন্ট, এটাও হতে পারে যে ভাই আমি চুরি করব, দুজন মিলে ডাকাতি করব, সেটার সাথে সেটাও আছে। আপনি মনে করেন যে আপনাকে আর মদ চালান আনতে পারবেন না, এটা গভর্নমেন্ট পলিসি, পাবলিক পলিসি। এখন আপনি অপোজিটে গেছেন, এটা ব্যান করে দিচ্ছে। আবার যদি আপনার কোনো কান্ট্রিতে এটা গ্রান্টেড, ঠিক আছে, তাহলে যেই কান্ট্রিতে এটা পাবলিক পলিসিতে এটা প্রহিবিটেড, সেখানে এটা অপোজিট করা যাবে না, সেই কন্ট্রাক্টগুলো করা যাবে না। আমি ওটাই বলছিলাম যে পসিবিলিটি অফ পারফরম্যান্সটাও কি এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে আসবে কি? নাই, এখানে যে কন্ট্রাক্ট অ্যাক্টের অনুযায়ী যেটা সেখানে নাই, সেখানে এই কয়েকটাই বলা আছে। তারপরে ইন এডিশন আরো অনেক কিছু আপনার যোগ হতে পারে। আপনার সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট টু কন্ট্রাক্ট ভেরি করে, ঠিক আছে, সেগুলো পরে হিসাব। ভ্যালিড কন্ট্রাক্টের কথা বলেছি স্যার। ভ্যালিড কন্ট্রাক্ট এগুলো এসেনশিয়াল এলিমেন্টস হচ্ছে, এখানে দেখেন এই যে এসেনশিয়াল এলিমেন্ট, তার মানে আরো আদার্স এলিমেন্ট আসতে পারে, সেগুলো পরে, কিন্তু এগুলো হচ্ছে এসেনশিয়াল, মেইন হচ্ছে এই কয়েকটা। বেশি লিখলে তো স্যার কম নাম্বার দিবেন না। না 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 না, কম নাম্বার দিবেন না। আপনি শুধু বললেন না যে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট, আপনি শুধু বলবেন না যে এটা অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা বলবেন না, তাইলে হবে। অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট না হলে, মানে যিনি এই কথাগুলো বলেছেন স্যার, উনি একজন শুধু লয়ার না, উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। উনি একজন জাজ ছিলেন এবং রিটায়ার করেছেন।
তো আপনি তো ওনার একটা ক্লাস কন্ট্রাক্টের বাইরে কিছু করেছিলাম। করতে পারবেন না। না সেটা তো আছে, আমি সেটাই বললাম, এটা তো হচ্ছে আপনি তো উনি নিশ্চয়ই ওই ইয়ের বাইরে বলবে না স্যার। হ্যাঁ এটা ইন এডিশন, সেগুলো সমস্যা নাই, আপনি লিখতে পারেন, কিন্তু অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্টের ভিতরে আপনি ওই যে ডেফিনিট সেকশন যেটা বলছি ওই সেকশনটা আপনি পাবেন না যেখানে। ঠিক আছে, হ্যাঁ। আমরা ওই দিয়ে দিব, আপনার সেকশনটা ওই কন্ট্রাক্ট একটা দেখবেন তাহলে হবে। ওকে স্যার। আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আপনি একটা কথা বলছেন না যে অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, একটা কথা বলছেন না যে এক্সামে ওই কোশ্চেনটা আসতে পারে। হুম, স্যার ওই জিনিসটা আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয়, যাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে স্যার। ক্লিয়ার হচ্ছে, আপনি যে প্রথমত এগ্রিমেন্টের ডেফিনিশন দিবেন, তার পরবর্তীতে কন্ট্রাক্ট হতে হলে যে কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো ব্যাখ্যা দিবেন। যদি এই এলিমেন্টগুলো না থাকে তাহলে এই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হবে না, আর যদি এগ্রিমেন্টের এই এসেনশিয়াল এলিমেন্টগুলো থাকে তাহলে সেটা কন্ট্রাক্ট হবে। তাহলে বলা যাচ্ছে যে অল এগ্রিমেন্টস আর অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট। মানে সব এগ্রিমেন্টেই এই জিনিসগুলো থাকে, এজন্য সব মানে সব কন্ট্রাক্টে, এজন্য সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আর সব এগ্রিমেন্ট। এটা সহজ একটা উদাহরণ, যে যেটা আমি স্যারকে বলতেছিলাম, যে আপনি ধরেন দুই চোরে ডিসাইড করছে চুরি করবে, ওটা এগ্রিমেন্ট, সেটা লিগ্যাল অ্যাকসেপ্টেন্স থাকুক আর না থাকুক, কিন্তু প্রতিটা কন্ট্রাক্টের একটা লিগ্যাল বেস থাকতে হবে, আইনগত বৈধতা থাকতে হবে, তাহলে এটা কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট হবে, রাইট। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। যে আপনি বলছিলেন যে অফারের ক্ষেত্রে মানে যে পার্টিকুলার পার্সনের অফার করা যাবে, ক্লাস অফ পার্সন অফার করা যাবে, আর ওয়ার্ড এট লার্জ অফার করা যাবে, এটা বলছিলেন না? হ্যাঁ। কিন্তু এখানে মনো স্যারের বইতে আছে কি যে an offer does not have to be made to a particular person, it may be made to a class of person or to the ward at large, এটা আছে, মানে পার্টিকুলার পার্সনে করা যাবে না এটা। আপনি কি আমার ক্লাস আগে করছেন কি জানি না, আমি আগেও বলছি এখনো বলি, কোনো স্যারের বই, কার শীট, আমার শীট, এগুলা রেফারেন্স দিবেন না। আপনি সবসময় আপনার মূল যেগুলা আছে অ্যাক্ট আছে, আপনি অ্যাক্ট করবেন। ঠিক আছে, যে শীট লিখছে সেটা কি ভুল লিখছে বা সেগুলো বলবো না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে আপনি মনে করেন যে আপনার একটা কোম্পানিতে আমি চাকরি করবেন, ঠিক আছে, আপনার চাকরি হয়েছে, তাহলে আপনাকে একটা দিলে প্রথমে একটা অফার লেটার দেয় না, তাহলে এটা কি পার্টিকুলার পার্সন হলো না? এখানে আইনে বলা আছে পার্টিকুলার পার্সন, আপনি যদি বলেন না তাহলে কেমন হবে? জি স্যার, সেটাই বললাম যে বইটাও তো ভুল আছে। না সেটাই আর কি, আপনি বই তো উনি ওনার মতো করছে, বইতে রেফারেন্স দিবেন না, বলেন না। নেক্সট আপনার কোশ্চেনটা বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই আপনার স্যার এখানে একটা স্লাইডে বলা ছিল যে মোস্ট অফ দ্য সিম্পল কন্ট্রাক্টস মানে ভার্বালি করা হয়ে থাকে। তো স্যার যখন মানে কন্ট্রাক্টের মানে ব্রিচ হয়, তখন মানে স্যার মানে এই লিগ্যাল যে কাজ, এটা স্যার মানে কিভাবে করবে? কারণ যেহেতু করা যায় না, ওইটা করা যায় না। একটু আগে যেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম ওইটা তো করা যায় না। লিগ্যাল বলতে সব কন্ট্রাক্ট, যেমন মনে করেন আমি আপনার সাথে দিনে কত কথা বলতেছি, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতেছেন, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, কতজনের কথা বলতেছেন না, এই যে যেগুলো এগুলো সবগুলোই কন্ট্রাক্ট। ঠিক আছে, কিন্তু কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো অবশ্যই রিটার্ন লাগে, যেগুলো ওইখানে ওই স্লাইডে আমরা লিখছি, যেমন বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, হ্যাঁ, অন্য কোনো লিগ্যাল অ্যাকশন আপনি যেগুলো যাবেন সেগুলোর জন্য রিটার্ন লাগে। তাহলে স্যার সব কন্ট্রাক্ট গুলো মানে রিটেন ফর্মের থাকাটাই সেফ? হ্যাঁ, সেফ তো অবশ্যই, সেটা ইন এডিশন আছে, রিটেন ফর্মেট না থাকলে আপনি সেগুলোর জন্য কোর্টে যাইতে পারবেন না। স্যার সকল ধরনের কন্ট্রাক্ট কি ভার্বাল করা যায়? হ্যাঁ, এমনি বলা আছে ডাইরেক্টলি, আপনার সকল ধরনের, আপনি মনে করেন আমাকে একটু চেক দিলেন টাকা তোলার জন্য, এটা আমি ভার্বাল করবেন কিভাবে? এটা তো রিটেন লাগবেই। ঠিক আছে, আপনি আমাকে একটা প্রমিসরি নোট সাইন করবেন, নোট লিখবেন, এটা ভার্বাল হবে না, এটা সাইন করতেই হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শুরু করতে পারি এবার। আর কোনো কোশ্চেন আছে?
ফার্স্ট কন্ডিশন আমরা শেষ করলাম, অফার। দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। একজনে একটা অফার দিয়েছে, তারপর সেটা অবশ্যই কি করতে হবে, আপনার গ্রহণ করতে হবে। অ্যাকসেপ্টেন্স while the offer is still open, অনেক ক্ষেত্রে অফার কি থাকে, ওপেন থাকে। কমপ্লিট দ্য কন্ট্রাক্ট, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স কমপ্লিট দ্য কন্ট্রাক্ট। অ্যাকসেপ্টেন্স of an acceptance is complete. Acceptance complete তখন হবে যখন as against the proposer, তিনি প্রপোজারের বিপরীতে যখন হবে, প্রপোজারের বিপরীতে আপনার acceptance হতে হবে। acceptance আপনি আগে থেকে করলে হবে না। when it is put in a course of transmission to him so as to be out of the power of the acceptor, ঠিক আছে? যখন এটা এই কমিউনিকেশনটা ট্রান্সমিশন হয়, সেক্ষেত্রে আপনার যে অ্যাকসেপ্টর, তার আর পাওয়ার তখন আর থাকে না। যখন আপনি অ্যাকসেপ্টেন্স দিয়ে দিলেন, তখন আর আপনার পাওয়ার নাই। এজ এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টর, ঠিক আছে? এজ এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টর হয় কাউন্টস টু দ্য নলেজ অফ দ্য প্রপোজার। এজ এগেইনস্ট টু দ্য অ্যাকসেপ্টর when it comes to the knowledge of the proposer. In order to convert a proposal into promise, the acceptor must be absolute and unqualified. আপনার অ্যাকসেপ্টেন্স যদি প্রপোজারকে প্রমিস যে আপনি করতে চান, তাহলে অ্যাকসেপ্টেন্স অবশ্যই হতে হবে অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। আপনি যদি অ্যাবসলিউট না হয় তাহলে হবে না, এটা তো কন্ডিশন দেওয়া যাবে না। বি এক্সপ্রেস ইন সাম ইউজুয়াল এন্ড রিজনেবল ম্যানার, বি এক্সপ্রেস ইন সাম ইউজুয়াল এন্ড রিজনেবল ম্যানার আনলেস দ্য প্রপোজাল prescribes the manner in which it is to be accepted. If the proposal prescribes the manner in which it is to be accepted, and the acceptance is not made in such a manner, the proposer may, within a reasonable time after the acceptance is communicated to him, insist that the proposal shall be accepted in the prescribed manner and not otherwise. But if he fails to do so, he accepts the acceptance. আসলে এগুলো বইয়ের ভাষাটা অনেক কঠিন করে লিখছে। কোনো অ্যাকসেপ্টেন্স হলে আপনার অ্যাবসলিউট হতে হবে, আনকোয়ালিফাইড হতে হবে। অ্যাকসেপ্টেন্সে এমন কিছু থাকবে না, এমন কোনো কারণ দর্শন দেওয়া যাবে না যে কারণের জন্য আপনাকে ফেরত আবার প্রপোজাল তিনি আবার ফেরত আপনাকে কোনো এটার জন্য কোয়ারি করবে অথবা এটার রিপ্লাই করবে, এরকম যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেন্স হবে না। Acceptance by performing conditions or receiving consideration. Acceptance by performing condition, কোনো কন্ডিশন থাকছে সেগুলো যদি করতে পারে তাহলে অ্যাকসেপ্টেন্স, মানে এরকম অ্যাকসেপ্টেন্স দিচ্ছে যে এই কন্ডিশন যদি দিলা হয় তাহলে অ্যাকসেপ্টেন্স। Performance of the conditions of the proposal or the acceptance of any consideration for a reciprocal promise which may be offered with a proposal is an acceptance of the proposal. মানে কোনো পারফরমেন্স আপনি ওইটা যদি কার্যটা সম্পাদন করা হয়, পারফরমেন্স অফ দ্য কন্ডিশনস অফ দ্য প্রপোজাল, একটা প্রপোজাল সে বলছে কাজটা করার জন্য, আপনি যদি সেটা কাজটা করেন, অর দ্য অ্যাকসেপ্টেন্স অফ এনি কনসিডারেশন, অথবা কোনো কনসিডারেশনের জন্য আপনি অ্যাকসেপ্ট করেন ফর এ রিসিপ্রোকাল প্রমিস, মানে একটা প্রমিসের এগেইনস্ট আরেকটা প্রমিস, সেটার আরকে যদি আবার অ্যাকসেপ্টেন্স দেয়, তখন সেটা হতে পারে উইচ মে বি অফার্ড উইথ দ্য প্রপোজাল, দেন অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রপোজাল। অ্যাকসেপ্টেন্স বিভিন্ন প্রকারের হতে পারে, অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কন্ডিশনস অর রিসিভিং কনসিডারেশন। Promise is expressed and implied. Insofar as the proposal or acceptance or any promise is made in what the promise is said to be expressed. আপনি যদি কোনো কিছু যদি আপনি লিখিত করেন তখন তাকে এক্সপ্রেস বলা হয়। Insofar as the proposal or acceptance is made otherwise than in what the promise is said to be implied. যদি আপনি এই ওয়ার্ডের মাধ্যমে যদি না হয়ে থাকে তাহলে সেটাকে ইমপ্লাইড প্রমিস বলা হয়।
তারপর হচ্ছে তাহলে আমরা প্রথম অফার তারপর অ্যাকসেপ্টেন্স করে আমরা চলে গেলাম হচ্ছে কনসিডারেশন। A contract must be two-sided affair. A contract দুই পক্ষেই থাকতে হবে। Each side providing or promise to provide some consideration in exchange for what the other is to be provided. This may take the form of an act or forbearance to act or a promise. If a promise is to be fulfilled, it is executed consideration. কনসিডারেশনটা কি বলছে? যেহেতু আপনার কন্ট্রাক্টর দুই পক্ষে থাকে, দুই সাইডেরই যদি কোনো প্রমিস থাকে, প্রোভাইড সাম কনসিডারেশন ইন এক্সচেঞ্জ ফর হোয়াট আদার প্রোভাইড, যদি একটা দেয় তাহলে আপনি এর বিপরীতে আপনি কিছু দিবেন। দিস মে টেক দ্য ফর্ম অফ অ্যান অ্যাক্ট ফরবিয়ারেন্স টু অ্যাক্ট। যে মানে কি আকারে হতে পারে, কোনো আইনের ধারা অনুযায়ী হতে পারে অথবা কোনো প্রমিস হতে পারে। প্রমিস ইজ ফুলফিল, কিন্তু প্রমিস আপনি যা করেন সেটা যদি ফুলফিল করেন, ইট ইজ এক্সিকিউটেড কনসিডারেশন, ঠিক আছে, এটাকে কনসিডারেশন হিসেবে বলা হবে। When at the desire of the promisor, the promisee or any other person has done or abstained from doing, ঠিক আছে, যদি কোনো প্রমিসি অথবা অন্য কোনো পার্সন এই কাজটা করে অথবা করা থেকে বিরত থাকে, or does or abstain from doing, or promise to do or to abstain from doing something such act or abstain or promise is called the consideration for the promise. এই প্রমিসের এগেইনস্টে যদি কোনো কাজ করে অথবা করা থেকে বিরত থাকে, হ্যাঁ, যে কোনো কিছু পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে কনসিডারেশন বলা হবে। The consideration or object of an agreement is lawful. Consideration অথবা অবজেক্ট এগ্রিমেন্টের যে এটা লফুল হবে যদি না এই ঘটনাগুলা ঘটে। যদি এই ঘটনাগুলো থাকে তাহলে এটা কনসিডারেশনটা আমরা লফুল বলতে পারবো না, এটা অবজেক্টটা লফুল বলা যাবে না। এই ঘটনাগুলো কি ফরবিডেন বাই ল, যদি এটা আইনের মাধ্যমে এটা ফরবিডেন করা হয়, or is of such nature that if permitted it would defeat the provisions of any law. অথবা যদি এরকম ঘটনা ঘটে that if permitted, তাহলে it would defeat the provisions of any law, সেক্ষেত্রে অন্য কোনো আইনের প্রভিশন এটা ডিফিট করবে যদি এইটা দেওয়া হয়, সেক্ষেত্রে এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কনসিডারেশন বলা যাবে না। ইজ ফ্রডুলেন্ট, involve or imply injury to the person or property of another, or the court regards it as immoral or opposed to public good. কোর্ট যদি এটাকে পাবলিক মানে ইমোরাল বলে অথবা এটা যদি পাবলিক পলিসি বিপরীতে যায়, তাহলে এই পার্টগুলো যদি না থাকে তাহলে আমরা এই কনসিডারেশন অথবা অবজেক্টের এগ্রিমেন্টের আমরা লফুল বলবো, ঠিক আছে। তাহলে পয়েন্টগুলো দেখে রাখবেন। ইট ইজ ফরবিডেন বাই ল, ইট ইজ of such a nature that if permitted it should defeat the provisions of any law, or is fraudulent, or involves or implies injury to the person or property of another, or the court regards it as immoral or opposed to public policy. In each of those cases, another target cases, the consideration or object of an agreement is said to be unlawful. পরে যে পাঁচটা পয়েন্ট বললাম সেগুলো এগুলো হচ্ছে বলা হচ্ছে আনলফুল। এগ্রিমেন্ট অফ হুইচ দ্য অবজেক্ট অর কনসিডারেশন ইজ আনলফুল ইজ ভয়েড। An agreement made without consideration is void. কোনো এগ্রিমেন্ট যদি কনসিডারেশন সারা করা হয় তাহলে সেটা হয়ে যায় ভয়েড। আনলেস যদি ইট ইজ এক্সপ্রেসড ইন রাইটিং or registered under the law for the time being in force for the registration of and is made on account of natural love and affection between parties standing in near relation to each other, or unless, অর্থাৎ আপনি কনসিডারেশন ছাড়া তো এটা ভয়েড হয়ে যায়, কিন্তু এই নিচে কয়েকটা ঘটনা আছে সেই ঘটনাগুলা ক্ষেত্রে কনসিডারেশন লাগে না, এই ক্ষেত্রে কনসিডারেশন ছাড়াও কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট ভয়েড হয় না, ঠিক আছে। আপনারা এটা আসবে আপনি পরীক্ষায় এরকম আছে যে এক্সেপশন অফ কনসিডারেশন ফর কন্ট্রাক্টের ক্ষেত্রে এক্সেপশনাল কনসিডারেশন ছাড়া এক্সেপশন গুলো কি কি? is expressed in writing and registered under the law for the time being in force for the registration of and is made on account of natural love and affection. Natural love and affection মাধ্যমে যদি থাকে দুজন পার্টি পক্ষে, সেই ক্ষেত্রে আপনার কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট
বয়েড ডেলিট হয়, বয়েড হয় না। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে প্রমিস টু কম্পেনসেট fully or in part. A person who has already voluntarily done something for the promisor or something which the promisor was legally compellable to do or unless. যদি এরকম হয় প্রমিস টু কম্পেনসেট, সে কম্পেনসেট করার জন্য প্রমিস করছে সম্পূর্ণ অথবা কোনো অংশ, যেটা দি পারসন হু হ্যাজ অলরেডি ভলান্টারি ডান, যেটা অলরেডি আপনার স্বেচ্ছা সে কাজটা করে ফেলছে, সেই ক্ষেত্রে কনসিডারেশন লাগে না। ঠিক আছে, কোনো একজন লোক একটা কাজ করে দিল, ভলান্টারিলি কাজ করে ফেলছে, ঠিক আছে, কোনো উপকার করছে, তার বিনিময়ে আপনি এখন তাকে কিছু দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কনসিডারেশন লাগতেছে না, কারণ আপনি সেই কাজ সে আগে ভলান্টারি করে মানে আপনাকে সম্পর্ক করে দিচ্ছে। ফর দ্য প্রমিসর অর সামথিং হুইচ দ্য প্রমিসর ওয়াজ লিগালি কম্পেলেবল টু ডু। অথবা ইট ইজ a promise made in writing and signed by the person to be charged therewith or by his agent generally or specially authorized in that behalf to pay wholly or in part a debt of which the creditor might have enforced payment but for the law for the limitation of suit. ঠিক আছে, যদি কোনো প্রমিস করে রাইটিং এবং সাইন থাকে সাইন বাই দ্য পারসন টু বি চার্জ দেয়ারঅফ therewith or by his agent হিসাবে যদি কখনো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কনসিডারেশন ছাড়া হয়। Agent generally or specially authorized on their behalf to pay wholly or in part a debt of which the creditor might have enforced payment, but for the law for the limitation of suit. এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের এখানে ইয়েতে যে আমরা উইথাউট কনসিডারেশনে এটা ভ্যালিড হয়। সেটা হচ্ছে একটা প্রথম হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন আপনার যদি হেডলাইন করেন, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি ভলান্টারিলি সার্ভিস হয় বা ভলান্টারিলি প্রমিস হয়, প্রমিসের জন্য যদি কোনো ভলান্টারিলি সার্ভিস থাকে। থার্ড পয়েন্ট হচ্ছে যদি এজেন্ট হিসাবে যদি সে কাজ করে, by his agent generally or specially authorized on that basis। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা উইথাউট কনসিডারেশন একটা ভ্যালিড হয়। Then আমরা যদি যাই intention to create legal relations. An agreement will only be recognized as a contract if the parties intended that the agreement should be legally binding. Intention to create legal relations. An agreement will only be recognized as a contract. This agreement often contract is recognized for the parties intended that an agreement should be legally binding. With agreements of the friendly, suicide, or domestic nature, this intention is rarely present. In fact, the law presumes that there is no such intention in the absence of strong evidence to the contrary. Therefore, agreement between friends through need for a need or between husband and wife for apportioning housekeeping duties should not be legally binding contract. তাহলে আমরা একটু আগে আমরা আলোচনা করছি যে লিগ্যাল রিলেশন ক্রিয়েট করার জন্য ইন্টেনশন হতে হবে। ইন্টেনশন লিগ্যাল রিলেশন যদি না হয় তাহলে এটা কন্ট্রাক্ট হবে না। কিন্তু বলা হচ্ছে সাধারণত যেটা হলে মানে এরকম লিগ্যাল ইন্টেনশন ফ্রেন্ড, সোসাইটি, সোশ্যাল আর ডোমেস্টিক নেচারে যদি হয়, কিন্তু রিয়ালি প্রেজেন্ট খুব কম থাকে। In fact, the law presumes that there is no such intention in the absence of strong evidence to the contrary. যদি এটার বিরুদ্ধে যদি কোনো strong evidence না থাকে, হ্যাঁ, therefore an agreement between friends meet for a meal. An agreement between friends meet for a meal. দুজন বন্ধু যদি একসাথে মিল মানে খাওয়ার জন্য এগ্রিমেন্ট করে, or between husband and wife apportioning housekeeping duty should not be legally binding contract. ঠিক আছে, সেক্ষেত্রে legally binding contract লাগে না, সেক্ষেত্রে এমনি হয়। ইন্টেনশন টু লিগ্যাল, এখানে আরেকটু বলছে an agreement enforceable by law, an agreement is not enforceable law said to be void. An agreement which is enforceable law at the option of one or more of the parties there, but not at the option of the other or other.
ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, একটা নতুন একটা পয়েন্ট আছে আপনাদের জানার দরকার আছে, ভয়েডেবল কন্ট্রাক্ট আছে। ঠিক আছে, ওই ডেফিনিশন থেকে এখান থেকে ডেফিনিশন আসবে ভয়েডেবল কন্ট্রাক্ট। এখানে ইন্টেনসিভ কেস ডিক্লারেশন না বলে আমরা বলবো যে ভয়েডেবল কন্ট্রাক্ট। An agreement enforceable by law is a contract. An agreement not enforceable by law is said to be void. যদি আইনের মাধ্যমে এটা না হয় তাহলে এটা ভয়েড বলা হয়, কিন্তু an agreement which is enforceable by law at the option of the other or other, যদি অন্যের কাছে এটা অপশন থাকে কিন্তু এটা ভয়েডেবল কন্ট্রাক্ট। If any part of a single consideration for one or more objects or any part of any one of the several considerations for a single project is unlawful, the agreement is void. তারপর আমরা আরেকটা পয়েন্ট দেখবো, মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়? Misrepresentation means and includes the positive assertion in a manner not warranted by the information of the person making it of that which is not true to the belief it is to be true. অর্থাৎ মানে এটা সত্য না কিন্তু আপনি এটাকে সত্য হিসেবে বিশ্বাস করাচ্ছেন, এটা মিসরিপ্রেজেন্টেশন। Any breach of duty which without an intent to deceive gains an advantage to the person communicating it or anyone claiming under him by misleading another to be utilized or to be utilized of anyone claiming under him, causing however innocent a party to be to an agreement to make a mistake as to the substance of the thing which is the subject of the agreement. অর্থাৎ মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে কি আপনার যেটা আপনি মানে ভুল ব্যাখ্যা দেওয়া হয় অথবা কোনো যা ডিপি আছে সেটা আপনি যথাযথ করেন না, হ্যাঁ, অথবা ইনোসেন্টলি causing a party to an agreement, মানে একটা পার্টির এগ্রিমেন্ট আপনি ভঙ্গ করলেন, to make a mistake as a substance of the thing which is the subject of the agreement, যেটা এই এগ্রিমেন্টের মেইন সাবজেক্ট ছিল সেটা আপনি মিথ্যে করে দিলেন, এটা হলো মিসরিপ্রেজেন্টেশন। এখন আপনাদের কোশ্চেনটাকে এ পর্যন্ত আমরা একটু রিভিউ করি, একটু লয়ার টার্মস তো অনেক কঠিন ভাবে লেখা থাকে কিন্তু এখন পর্যন্ত আমরা মিসরিপ্রেজেন্টেশন পর্যন্ত আমরা একটু রিভিউ করবো। স্যার ভয়েডেবল কন্ট্রাক্ট আর একবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। ভয়েডেবল কন্ট্রাক্ট নাকি? রাইট, ভয়েডেবল কন্ট্রাক্ট। জি স্যার। দেখেন ভয়েডেবল কন্ট্রাক্ট কি বলছে, এটা হচ্ছে এক পার্টির কাছে এটা আপনার মানে পালন করার জন্য ব্রেক করতে পারে এরকম অপশন থাকে, কিন্তু আরেক পার্টির কাছে থাকে না, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। যদি সে এটা ভঙ্গ করে ফেলে তাহলে এটা ভয়েড হয়ে যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে দেখেন একটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড হচ্ছে an agreement not enforceable by law, সেটাই ভয়েড। কিন্তু an agreement which is enforceable by law একটা অপশন থাকে, একটা অপশন অফ ওয়ান অর মোর অফ দ্য পার্টি, যেখানে একজন পার্টি অথবা দুই একের অধিক পার্টির অপশন থাকে, বাট নট এট দ্য অপশন অফ দ্য আদার, কিন্তু অন্য একজনের অথবা অন্যদের অপশন থাকে না, সেটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত আপনার agreement which is enforceable at the option of one or more of the parties but not at the option of the other or others is a voidable contract. Next question. আপনাকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন, আপনাদের সুবিধা হচ্ছে। স্যার এই চ্যাপ্টারটা একটু হার্ড, একটু কঠিন, একটু কন্ট্রাক্ট তো এইজন্য 2-3 বার পড়তে হবে। এটা পড়বো, তারপর আবার আপনার এই মেন হচ্ছে ইয়েটা পড়বো, এই কন্ট্রাক্টের যে একটা আছে 1872 সেটা আমরা পড়বো, কয়েকবার পড়লে আপনার মোটামুটি এর ভিতরে। আর এখান থেকে আসলে মেইনলি হচ্ছে ওই এসেনশিয়াল এলিমেন্টস গুলো, এসেনশিয়াল এলিমেন্টস গুলো যে 7টা এলিমেন্ট, এটা হচ্ছে কন্ট্রাক্টের ক্ষেত্রে।
তারপর নিচে আমরা আরেকটা পার্ট করবো, সেটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট। গুডস অ্যাক্টের ক্ষেত্রে কিছু কন্ডিশন ওয়ারেন্টি এইগুলো আমরা করবো। খুব বেশি করতে হবে না, মোটামুটি পত্র দিলে হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেনের মধ্যে স্যার আমি পেয়েছিলাম স্যার পোস্টাল রুল সম্পর্কে আলোচনা করতে বলেছিল স্যার। তাহলে স্যার এটা তো কোনো টপিকে স্যার আপনার স্লাইডে নাই। জি স্যার, পোস্টাল রুল বলতে স্যার কি বোঝানো হয়েছে স্যার? আমি নেটে সার্চ দিয়েছিলাম স্যার, এখানে ওনারা বলছে যে নেটে বলা আছে যে এক্সেপ্টেন্সের একটা রুলস বা মানে একটা অফার একসেপ্ট করার বা এরকম কিছু স্যার, এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। করবো ঠিক আছে, আমি দেখবো, দেখে তারপর করতে হবে পোস্টাল রুল কি করতে। নেক্সট অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। ভয়েডেবলের একটা উদাহরণ যদি দিই, বলতে পারিনি, আবার বলেন। স্যার একটা মিনিট। আচ্ছা, ভয়েডেবলের একটা উদাহরণ যদি দিই আমি, যে একটা কন্ট্রাক্ট হয়েছে কিন্তু সেখানে কোয়েরশন ছিল বা ফ্রড ছিল, সেক্ষেত্রে ওটা ভয়েডেবল। আবার বলেন। মানে কোনো কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট করার সময় কোয়েরশন ছিল, মানে ফোর্সফুল, তাকে একটা ফোর্স করা হয়েছে যে তুমি এই কন্ট্রাক্ট যদি না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে, এই কন্ট্রাক্টটা হচ্ছে ভয়েডেবল। অথবা আরেকটা কি, যেরকম মিসপ্রেজেন্টেশন আপনি বলতেছিলেন, বা ফ্রি অফ কনসেন্ট। এরকম জোর করে যদি করা তাহলে একটু ভয়েডেবল না, সেটা ডাইরেক্ট ভয়েড কন্ট্রাক্ট। কোয়েরশনটা কি ভয়েড কন্ট্রাক্ট স্যার? জোর করে যখন আপনি তাকে দিয়ে করা হবে তখন হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। এটা আমরা কিন্তু ইন্টেনশনের আপনার কোয়েরশন যখন হয় সে এটা ভয়েড কন্ট্রাক্ট তাহলে কোয়েরশন হলে, কিন্তু কন্ট্রাক্টটা আলটিমেটলি তো স্যার হয়েই যায়। তাকে হয়তো জোর জবরদস্তি করে করা হয়, কিন্তু সে যদি মামলা না করে বা কোনো রকম সে কি বলে কোনো অবজেকশন ক্রিয়েট না করে, তাহলে তো ওটা ভ্যালিড হয়ে যায় স্যার, ওটা তো ভয়েড এগ্রিমেন্ট থাকে না স্যার। সেক্ষেত্রে কি ওই কন্ট্রাক্টটাকে আমি ভয়েডেবল বলতে পারি না? না না, ভয়েডেবল না, এটা ভয়েড কন্ট্রাক্ট। যে যদি তাকে জোর করে যদি প্রমাণ হচ্ছে জোর করে কমপ্লেইন করব না, ধরে নিচ্ছি যে সে কারণ তো আমার আর আপনার বা মানে সেই ক্ষেত্রে তো আপনার এটা নিয়ে তো আপনার জোর করে করাই হয় না বলেন আপনি। তো যদি কমপ্লেইন নাই করে তাহলে সে যদি তাকে মারার ভয়ে সে করে ফেলে তাহলে তো ভ্যালিড কন্ট্রাক্ট, সেটা ভ্যালিড, তখন তো এই কন্ট্রাক্ট ভ্যালিড। কিন্তু আবার এটাকে ইলিগালিও কি বলে যদি প্রুফ করা যায় তাহলে ওটা যে ইলিগাল বা ভয়েড এটাও প্রুফ করা যাবে, সেই রকম কন্ট্রাক্টটাই ভয়েডেবল, মানে যেটা ইলিগাল প্রুফ করার মতো। ভয়েডেবল হচ্ছে কন্ট্রাক্টে ক্লজ দেওয়া থাকে, অপশন আছে একজনের, মানে এক পক্ষের অপশন, মানে আপনার অপশন বন্ধ করে দেওয়া থাকে, আরেক পক্ষের অপশন দেওয়া থাকে, সেইটা ইচ্ছা করলে বাতিল করতে পারবে, সেটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্টে ওইরকম অপশনই দেওয়া থাকে, এক পক্ষে ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারবে অথবা ইয়ে করতে পারবে, কিন্তু আরেক পক্ষ করতে পারছে না, সেটা ভয়েডেবল। কিন্তু স্যার যে আমি যখন ল অফ কন্ট্রাক্ট পড়েছিলাম, এটা অবশ্য আমাদের আইসিএমএবি কারোর ইয়ে না, আমার বই থেকে যেটা পড়া ওইটা হচ্ছে লেখা ছিল যে কোনো কন্ট্রাক্ট যদি কোয়েরশন থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকে বা মিসপ্রেজেন্টেশন থাকে অর ফ্রড যদি থাকে, তাহলে ওটা ভয়েডেবল, কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল এট হিজ অপশন, মানে কোনো একজন পারসন। জি স্যার, সরি স্যার আপনার কথা শুনি। আমরা নিচে যাচ্ছি, নিচে ওই স্লাইড দেখাচ্ছি। হ্যাঁ, ভয়েডেবল এন্ড ভয়েড হ্যাভ ইনিশিও এগ্রিমেন্ট। ভয়েড হচ্ছে যদি সে লিগালি অ্যাকসেপ্ট, মানে মাইনর হয় তাহলে ভয়েড, যদি তার কি বলে একজন পারসন লিগালি কম্পিটেন্ট না হয়। আমার ওইটা দেখাচ্ছি, শেষ করে পরে কথা বলবো। এখানে আমরা দেখি স্লাইডে থেকে আমরা দেখি ভয়েড, ভয়েডেবল এন্ড ভয়েড হ্যাভ ইনিশিও এগ্রিমেন্ট। ভয়েড কন্ট্রাক্ট আপনারা ওই সেকশন 2 তে দেখবেন, ওই আপনার কন্ট্রাক্টের সেকশন 2 এখানে সব ডেফিনিশন গুলো পাবেন, এবং আমি এটা দেখাই দিব পরবর্তীতে। এই চ্যাপ্টার গুলো আমি 3-4টা ক্লাস নিব। হ্যাঁ, এগুলো আমি দেখাই দিব রেডমার্ক করে কন্ট্রাক্টের ডেফিনিশন কি আছে। এই দেখুন ভয়েড কন্ট্রাক্ট বলছে an agreement not enforceable by law is said to be void, যদি এনফোর্সেবল না হয় সেটাই ভয়েড। ভয়েড কন্ট্রাক্ট is a contract on ceases to be enforceable by law. A contract when originally entered into may be valid and binding on the parties, it may subsequently become void. এটা
যেটা বললেন যে যখন অরিজিনালি করছে তখন এটা ভ্যালিড ছিল এন্ড বাইন্ডিং অন দ্য পার্টিকে বাইন্ডিং করা হয়েছে, পরবর্তীতে ইট মে সাবসিকুয়েন্টলি বিকাম ভয়েড, পরবর্তীতে এটা ভয়েড হয়ে যেতে পারে। যেমন এক্সাম্পল বলতে ইন এ কান্ট্রি টু বিজনেস এন্টিটি এন্টার ইনটু এ কন্ট্রাক্ট ফর লিকুইড ট্রেড, এটা বলতেছে যে আপনার যেমন একটা দেশের লিকুইড ট্রেড করতে 1947 সালে, তখন এটা ভ্যালিড কন্ট্রাক্ট ছিল, কিন্তু 1989 সালে গভর্নমেন্ট এটার উপর এনফোর্স করে দিচ্ছে এরকম ট্রেড করা, লিকুইড ট্রেড করা যাবে না, সেক্ষেত্রে এটা ভয়েড হয়ে যায়। voidable contract, an agreement which is enforceable by the option of one or more of the parties thereto, but not at the option of the party is a voidable contract. ঠিক আছে, এই লাইনটা যখন an agreement is enforceable by the option of one or more of the parties thereto, but not at the option of the other is a voidable contract. However, the contract continues to be used and enforceable unless it is repudiated by the agreed party. So an example of a contract whereby the consent of the committee has been taken through coercion. This is a voidable contract, as the contract may be repudiated at the option of the committee. Void ab initio contract. The term void ab initio means to be treated as invalid from the outset. Comes from the Latin phrase ab initio. ab initio যে টার্মটা আছে সেটা থেকে বলা হচ্ছে as a qualifier. This means that legally a contract or void as soon as it was created. যখন এটা শুরুতে তৈরি করে তখন এটা void ab initio হচ্ছে। A contract which is void from the beginning, certain contracts are void from the beginning. A contract with a minor would be void ab initio, as the minor is an incompetent party to the contract. এই হচ্ছে আপনার void, voidable and void ab initio এগ্রিমেন্ট, এই তিনটা হচ্ছে পার্থক্য। তারপর আমরা আগামীকাল নেক্সট ক্লাস আমরা কোয়ালি কন্ট্রাক্ট থেকে দেখব। কত বাজে স্যার? 4:20। প্রণাম, আপনি একটু ইয়ে করেন তো, যে নেহাল স্যার আছে JPM এর প্রেসিডেন্ট, নেহাল স্যারের নাম্বার আছে, ফ্যাকাল্টি নাম্বার, নেহাল স্যারের একটা ফোন দিলেন, আপনি কি করেন না? আমি তো একটু বলছি, নেহাল স্যারের ফোন দিয়ে আমার কালকে লিঙ্কটা নিতে হবে, স্যার নাম্বার হয়েছে দুজন JPM এ দেখেন ফ্যাকাল্টি মেম্বার নেহাল স্যার, প্রফেসর নেহাল, সুন্দর করে ফোন দিবেন স্যার, আমরা কালকে এটার উপর প্রোগ্রাম আছে স্যার, আমাদের একটা লিঙ্কটা আমরা পাচ্ছি না, আমরা কিভাবে প্রোগ্রামে ঢুকবো, এই লিঙ্কটা পাঠাবে কিনা এগুলো করে বললেন। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার, ওই যে কোয়ারশন মানেটা জানি কি স্যার? কোয়ারশন মানে আপনাকে জোর করা আর কি, কোয়ারশন অর্থ জোর করবো, আপনাকে এটা করা হচ্ছে যেটা আপনি করতেই হবে। জি স্যার, ঠিক আছে। আমার এক স্লাইডে আছে, আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। পড়াশোনা এখানে ব্যাখ্যা নাই, হ্যাঁ আপনার দেখে নেবেন, ইয়েতে আছে। পড়াশোনা হচ্ছে আপনাকে জোর করে আপনি এটা আপনি করতেই হবে, এটা এই পড়াশোনা যদি হয় তাহলে সেটা ফ্রি কনসেন্টের যেটা এসেনশিয়াল এলিমেন্ট সেটা ফিল করে না, মানে হচ্ছে স্যার ফোর্স করা আর কি, বেসিক্যালি করা। হ্যাঁ, আবার আনডিউ ইনফ্লুয়েন্স, আপনাকে কোনো কিছু দিয়ে কোনো কিছু আপনাকে প্রলোভন দেখায় যখন করা হয় সেটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। তারপর মিসরিপ্রেজেন্টেশন, আপনাকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার ফ্রড করা হলে, হ্যাঁ বলতে একটা দিতে আরেকটা, তারপর মিস্টেক ভুলে কোনো কিছু ভালো দেওয়া হয়, এগুলো ফ্রি কনসেপ্ট না। জি স্যার, বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। নেক্সট কোনো কোশ্চেন? নেক্সট কেউ কোশ্চেন করলে বলতে পারেন, আমরা শর্ট টাইমে শেষ করবো তো, আসলে অফিসিয়াল তো আমি নেক্সট থেকে আর হয়তো 3টা ক্লাস নিব না, ক্লাস না। স্যার, আজকে একটা মেইল পেয়েছি, কালকেও একটা 3টায় ক্লাসে নিব না, কালকে ক্লাস নিব না। তাহলে স্যার কালকে 3টায় ক্লাস হচ্ছে না? আমার রুটিন মাফিক তো, এই জন্য রুটিনে ওরা দিচ্ছে না, ক্লাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চেষ্টা করবো মানে অপডেটে নিয়ে নেওয়ার জন্য। শনিবার ক্লাস হচ্ছে, আমাদেরকে অন্য শিডিউল দেয় 6টার পরে অথবা তখন আমরা নিব, অথবা অন্যরা শেষ করলে পরে আমরা নিব। আমাদের আমরা লাস্টে শুরু করছি, আমরা লাস্টে শেষ করবো। স্যার, আপনি চাইলে শুক্রবারে 2টা ক্লাস নিতে পারেন।
না, ওরা আইসিবি এলাও করে না। নেক্সট আর কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই কমিউনিকেশন করে না। হ্যাঁ স্যার কোশ্চেন একাডেমিক যে বলতেছিলেন যে সেল অফ গুডস, হ্যাঁ ওই যে কন্ট্রাক্টের আন্ডারে সেল অফ গুডস, এটাও কি স্যার আমাদের এটা কি এই টপিকের আন্ডারে, মানে এই চ্যাপ্টারেই আমরা পড়বো। এই চ্যাপ্টারে সেল অফ গুডস সেটা একটা কন্ট্রাক্ট, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বেশি ট্রানজাকশন, সেক্ষেত্রে আমরা সেল অফ গুডস থেকে অনেক কিছু। জি স্যার, হ্যাঁ এটা তো স্যার এই চ্যাপ্টারেরই পার্ট। এই চ্যাপ্টারেরই পার্ট, ঠিক আছে। আমরা একটু কনভারসেশন করেন, আমি একটু অন্য একটা কাজ করি। কি পাইছেন? আপনি পাইছেন? স্যার আমরা খাওয়া দাওয়া করি নাই এখন। আমি করতেছি, আমার নেলসন নাম্বার আমি তো বের করছিলাম, চেক করে নেই। হ্যাঁ না, ফোনে করি। স্যার আজকে ক্লাস শেষ, নাম্বারটা বের করতে পারলেন না এনে ওয়েবসাইটে ঢুকে? স্যার আজকে ক্লাস শেষ না? না ভাই, ক্লাস শেষ হয় নাই। স্যার বলছে স্যার একটা কাজ করতেছে, আমাদের ডিসকাশন করতে হবে। ক্লাস কি তাহলে আর কি হচ্ছে না, মানে 3টার দিকে নাকি? স্যার কি বললো বুঝিনি। নেক্সট ডে হচ্ছে না। আচ্ছা স্কেজুয়াল অনুসারে যে নেক্সট ডে ক্লাস আছে ওইটা আর হচ্ছে না আগামীকাল। আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাস কি শেষ নাকি স্যার কন্টিনিউ করবে? ঠিক বুঝতে পারি নাই। আমাদেরকে একটু সময় কনভারসেশন করতে বলছে, পরে স্যার জয়েন করবে। ও তারপরে স্যার আবার কন্টিনিউ করবে? হ্যাঁ হয়তো, যদি সময় পায়। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। জয় ভাই শুনতে পাচ্ছেন? তুমি শ্বাস করলেও বুঝি ভাই। শাহরুখ স্যার আবার চলে আসছে। শাহরুখ স্যার তো চলে গেছে। স্যার তো চলে গেছে মনে হচ্ছে। মনে হচ্ছে আজকে ক্লাস শেষ।